শ্রদ্ধা স্মরণে বীরেন্দ্রনাথ পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া থেকে প্রকাশিত প্রায় ৩৩ বছর ধরে শিল্প বন্দর পত্রিকার সম্পাদক গত 19শে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার এবং সাংবাদিকগণ এই সভায় উপস্থিত ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায়, হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে শিল্পবন্দর পত্রিকার সম্পাদক, সমাজ সংস্কারক, আইনজীবী, প্রাক্তন প্রধান শিক্ষক স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হল রবিবার 7 এপ্রিল। রবিবার বিকাল 3টে থেকে শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। জানা যায়, গত 19শে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রদ্ধেয় বীরেন্দ্রনাথ মাইতি মৃত্যু হয়। তার মৃত্যুকালে বয়স হয়েছিল 69 বছর। তার স্মরণসভা অনুষ্ঠিত হল হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে। উপস্থিত ছিল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা, শেখ আরিফ, ভূতুনাথ পানিগ্রাহী, প্রাক্তন প্রধান শিক্ষক অমিয় কুমার মাইতি, দুর্গাপদ মিশ্র, দীপক পণ্ডা, চঞ্চল প্রধান, অশোক আচার্য, আশিস মিশ্র, শ্যামল সেন, অচিন্ত বেরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ স্মরণসভার মঞ্চে শ্রদ্ধার সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন মা সারদা কয়ার। আমরা অনুভব করি তার সামনে একটি শরীর। আমরা প্রয়াত বীরেন্দ্রনাথ মাইতি মহোদয়ের আত্মার উদ্দেশ্যে এবং যারা উপস্থিত রয়েছে তার পরামর্শ গ্রহণ করেছেন, কোনো সময় তার সাহিত্যের সঙ্গী হয়েছেন। পত্রিকাকে সভায় সভাপতি হিসেবে আপনাদের আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ। যারা উপস্থিত রয়েছেন তার সহধর্মিনী শ্রীমতা শুক্লা মাইতি মহোদয়া, পুত্র শ্রী অধীন মাইতি, আপনাদেরকে আবেদন জানাচ্ছি আপনারা মঞ্চে আসেন। আমরা এবং বীরেন্দ্র মিসেস যে ম্যাডামকে বারবারই আসতেই হবে। আমি কোনোদিন সাহিত্যসেবী সাংবাদিক হিসেবে
যতটুকু পেয়েছি, বিশেষ করে শেখা, সারল্য এবং আন্তরিকতা, এই দুটো বিষয় আমাকে খুব ভাবায়, শেখায়। নইলে মনের কালো বুঝতে লাগে। বীরেন্দ্র সম্পর্কে একটাই কথা বলা যায় যে সবাই সেটা পড়লেই বীরেন্দ্র কিভাবে গোপীবল্লভপুরের তার শিক্ষকতার জীবনটি প্রথম মেয়ের বিয়ে হয় 15ই ডিসেম্বর। এসেছিলাম, অনেক কষ্ট করে এসেছিলাম, তবু কখন প্রায় 2:30 তিনটে বাজে, তখন তিনি বলে আমার খাওয়া দাওয়া হয়। না সম্পাদক প্রাবন্ধিক বীরেন্দ্রনাথ মাইতি মহাশয়কে অন্তর থেকে শ্রদ্ধা। আমি মানুষের জীবনের সমাধানের জন্য, মানে সমস্যার সমাধানের জন্য একেবারে মহাকাব্যিক, সেই জন্য আমি এভাবে লিখেছি। তখন খুব ছোট ছিলাম। আর আমি তো আমাকে একবার পড়তে দিয়েছিলেন দু একটা, মানে প্রত্যেকটা বোধহয় 8-2 পড়লে একটু বোঝে এরকম অবস্থা ছিল, খুব সহজ ছিল। তাই হোক, আর প্রসঙ্গক্রমে এখন তার পরিবারের সদস্য হিসেবে সেই হরেন্দ্রনাথ মাইতি মহোদয়কে শ্রদ্ধেয় সুজন মালা সকলকে আমি যে দু একটা কথা বলবো, সকলকে আমি তার আগে শ্রদ্ধা জ্ঞাপন করছি। গানটা হঠাৎ মাস দিনে কেমন একটা ঝামেলায় পড়ে গেছে। আমি মিলন হাই স্কুলের ছাত্র ছিলাম। স্যারের ক্লাস করার সৌভাগ্য হয়েছে। বর্তমানে আমার বাড়ি মিলন। তাতে আমার শ্রেয়াসপদ অশোক আচার্য আমন্ত্রণ করেছিল। আমন্ত্রণ না করলেও আমি জানতে পারলেও আসতাম। তার প্রাণবন্ত উচ্ছ্বাস এবং তার এখনো মনের মধ্যে আছে। আপনাদের সবাইকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা। তা ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে আগে স্কুলে, আমি ওনার ছাত্রী ছিলাম। তারপরে ওনার সঙ্গে পারিবারিক সম্পর্ক আমাদের হয়েছে এবং খুব কাছের মানুষ ছিলেন। সুজন বালা মহাশয় এবং পরিবারের সকলকে সমবেদনা এবং সামনে যারা আছেন প্রতিজন প্রত্যেকের শ্রদ্ধা। অভিজ্ঞতা নেই, তো এইরকম একটা পরিস্থিতিতে এসে বাবার সব কথাগুলোই সবচেয়ে বেশি মনে পড়ছে। মানে আমরা ছোটবেলা থেকে দেখতাম বাবাই স্কুলে যাওয়ার পর বা স্কুল থেকে ফেরার পর সবসময় মানে কিছু না কিছু নিয়ে স্মৃতিচারণ বা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য এই অনুষ্ঠান আমরা উপস্থিত হয়েছি। তাই সবার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত বিশিষ্টজনদের এবং তার পরিবারবর্গকে জানাই আমার শ্রদ্ধা শুভেচ্ছা। আমি সত্যিই এক দুর্ভাগ্য। বীরেন্দ্রনাথ মাইতির সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক হয়েছে গত 2023-এর 15ই ডিসেম্বর, কিন্তু 19শে ডিসেম্বর উনি পরলোক গমন করে গেলেন। তাই ওনাকে সম্পূর্ণরূপে চেনা বা জেনে ওঠার আগেই একটা ইতিহাস রচনা হয়ে গেল। এবং সাহিত্যপ্রেমী সমাজে সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। পরিবারের সমস্ত সদস্যদের প্রতি আমার সমবেদনা। শ্রদ্ধেয় সবাইকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমার বাবা এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা এই মানে এরকম ভাবে তো বাবাকে দেখেছি অনেক জায়গায়, যে বাবা
নিজে সবকিছু করেছে, সবকিছু করতো, কিন্তু এবং আজকের এই স্মরণ সভায় আগত সমস্ত জ্ঞানী ব্যক্তিদের আমার পক্ষ থেকে যথাযথ সম্মান ও ভালোবাসা জানাচ্ছি। মিলন স্কুলের ছাত্ররা হল স্যারের সঙ্গে ক্লাস করার সৌভাগ্য আমার হয়নি। সেই সঙ্গে সঙ্গে সভাপতি মহাশয় ও বাড়ি প্রেরণা ও বাকি সব সদস্যদের সভাপতি ব্যানার্জি উপস্থিত সবাইকে সবাইকে যথাযথ স্থানে নমস্কার জানিয়ে বলছি, সর্বধর্মের অধিকারী মানুষরা হারিয়ে ফেলেছে। তাকে আর কোনোদিনই ফিরে পাবো না। সব কিছু আমার জীবন থেকে শুরু হয়ে গেছে, শুধু পত্রিকাটাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা আর আমার নেই। মোটামুটি বটতলার রাস্তাটা যেন বন্ধ হয়, আর আমাদের পত্রপত্রিকার মাঝে সবার মাঝে এখন এইটুকু আশা রাখছি। কিছু খাবার তুলে দেওয়া, যেখানে গান করতে যান, যেখানে মঞ্চ পাওয়ার পর যেখান থেকে যা কিছু পান, সেইটাই সকলের মধ্যে একত্রিত হয়ে আবার কিছু চাঁদা তুলে সেই টাকা জমায় জমিয়ে দুস্থ মানুষদের জন্য কখনো ঔষধ, কখনো দুটো কিছু খাওয়া তুলে দেওয়া উদ্যোগ নিয়েছেন মা সারদা প্রয়াণ। এবং শুধু তাই নয়, যারা অসহায় বস্তি এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য বই খাতাও তুলে দেওয়া হয়। সেই উদ্যোগ বীরবাবু থাকাকালে আমাদের শুরু হয়েছিল মা সারদা প্রয়াণ। সেই সারদা প্রয়াণ আরো এগিয়ে যাক। আমরা আজকে তার এই স্মরণ সভার মধ্য দিয়ে আমরা তার যে অসমাপ্ত বেশ কিছু কাজ একটা একটা করে যাতে আমরা ফুটাতে পারি এবং সেই কাজগুলো যাতে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সারদা প্রয়াণের সদস্যদের উপহার কাছে আমরা কিছু সাহায্য আমরা এখন তুলে দিচ্ছেন পরিবারের সদস্য। বৌদি আসুন। আসুন। না সোজা করছি না। স্মরণ সভায় উপস্থিত থেকে স্মৃতিচারণার মধ্যে যে তার বিভিন্ন দিক আলোকিত হয়েছে, নতুন করে বলার কিছু নেই। যারা এখানকার মানুষ তারা বীরেনবাবুকে অনেক আগে থেকে জানেন, কিন্তু আমার সঙ্গে ঘনিষ্ঠতা খুব কম সময়ের জন্য নয়। আমি এখানে চলে এসেছি প্রায় 1997, তারপর থেকে বীরেনবাবুর সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। দুটি অনুষ্ঠানকে আমরা বছরের একদম পার্বণ হিসেবে পালন করেছি বিভিন্ন সময়ে। এক যদি হয় প্রফুল্লচন্দ্র ঘোষের জন্মদিবস পালন, যার দীর্ঘদিন তার লোকভারতীতে আমরা পালন করার পরে একসঙ্গে দেখলাম আমাদের পাশেই প্যান্ডেল করে প্রশাসন একটা প্যারালাল অনুষ্ঠান করতে আরম্ভ করে। আমি তো প্রত্যেকবারে আমন্ত্রিত হই, আমি ভুল করে প্রশাসনিক সভায় সবাই পৌঁছে গেছি, যেহেতু সেখানেও আমাদের পরিচিতরা আছে এবং আমাকে আপ্যায়ন করে বসে আছে। তারপর বুঝতে পারলাম যে এটা সেই অনুষ্ঠানটা নয়। সেখান থেকে আমি আবার চলে গেলাম। তারপরে জানতে পারলাম যে প্রশাসন ভেবেছে যে দুর্গাবন্দর এবং হলদিয়া বন্দর বা শিল্প বন্দর এরা দখল নিতে চাইছে এই জায়গাটা সম্ভবত স্থানীয় মানুষদের নিয়ে।
এই আশঙ্কা যখন তাদের মধ্যে জেগে উঠেছে, তখন আমরা প্রজলোচনে এসে একদম পথসভা করতে আরম্ভ করলাম, এবং সেটা এখন খুব ব্যাপকভাবে সারা জায়গায় আমরা পার্কে করে থাকি। আর একটি সভা যেটা দুর্গাবাবু উল্লেখ করেছে, যে প্রথম আমরা করেছিলাম হলদিয়ার জন্মদিবস নিয়ে বিতর্ক, সেটা 1959 সালে, আমরা বলছি 1 নভেম্বর। কেন বলছি তার যুক্তি দিয়ে বোঝানোর দায়িত্ব আমার করেছিল, সেটা কোনো লাইভ টেলিকাস্ট হয়েছে, এবং তার সব বিরোধিতা সম্পূর্ণ করতে আমাদের সত্যেন্দ্রবাবু প্রবীণ সাংবাদিক, তিনিও চলমান অবশ্যই ইতিহাসের সংরক্ষক, মানে ব্যক্তি সম্পর্ক ভালো, কিন্তু এই বিষয়ে খুব বেশি তিনি সমর্থন করতেন। তাদের মতে 8ই জুনকে ধরে রাখতেন সবসময়, কেন সেটা খুব একটা বোঝাতে পারতেন না। তো অদ্ভুত ব্যাপার হলো এই যে তথ্যগুলো, এগুলো তো আমার জানা ছিল না, কিন্তু আমরা ওই সিটি সেন্টারে দাঁড়িয়ে একটা আলো নিচে, ওইখানকার যারা ব্যবসায়ী সমিতি তারা আলো দিতেন, চাটা দিতেন, আমরা বক্তব্য রাখতাম। দর্শক খুব বেশি থাকতো না, কিন্তু শুনতো সব। এবং সেখানে বিনয়বাবু তার দেওয়া তথ্য থেকেই বলা, কিন্তু আমি সেখানে স্টার বক্তা একদম বিনয়বাবু কথায় আর কি, যে তিনি শুধু একটু সূত্র ধরিয়ে দেওয়ার পরে এবারে আমাদের স্টার বক্তা আসছে বলবেন, কিন্তু তার যে তথ্যগুলো সেগুলো বিনয়বাবু দেওয়া। কেন তার হলদিয়া 50 এই যে পত্রিকাটা বেরিয়েছিল, সেখানে একদম যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেগুলো সমস্ত লিপিবদ্ধ আছে, আর ওইগুলোকে গুছিয়ে গুছিয়ে আমি বলতে পারতাম, এই তথ্য না থাকলে বলতে পারতাম। এবং সেই যুক্তি দিয়ে আমরা কিন্তু সে ভিডিওতেও জানিয়েছি, এবং তারাও স্বীকার করছেন যে না, আপনাদের যুক্তিগুলো প্রথম বিরোধিতা করলে যুক্তিগুলো খুব গ্রহণযোগ্য। তবে আমরা তো ধরি যে জাহাজ প্রথম যখন ঢুকেছিল সেই দিকটাকে ধরে থাকি, তো সেই নিয়ে বিতর্ক চলবে। তো বীরেনবাবু এরকমই, যে একটু সূত্র ধরিয়ে দেওয়ার পরে এগিয়ে দেওয়া, যাতে বক্তব্যটা ভালোভাবে সবাই শোনে। আমাদের প্রফুল্লচন্দ্র ঘোষের ক্ষেত্রেও তাই, সেক্ষেত্রে দুর্গাপদ রয়েছে, খুব অগ্রণী ভূমিকা নেয়, কিন্তু চিঠি তৈরি করা বা ওই ধরনের যেগুলো কাজগুলো সেগুলো আমাকে তৈরি করে নেওয়া হয়েছে, এবং তৈরি করে ফেলেছে তার কমিটি, সেখানে আমাকে সভাপতি তৈরি করে দেওয়া হয়েছে। তো আমরা মুখ্যমন্ত্রী থেকে রাজ্যপাল সবার কাছে সেই সমস্ত চিঠি পাঠিয়েছি, খুব বেশি যে ফল পেয়েছি তা। তবে একটা ফল হয়েছে, যে লোকভারতীতে স্থানীয় মানুষজন যে দখলদারি করতেন সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। চারদিকে একটু একটু করে এগিয়ে আসা, জমি দখল যাকে যেভাবে হয় আর কি, সেটা কিন্তু আর হয় না, বন্ধ হয়েছে, প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। তো বীরেনবাবু সম্পর্কে আপনার খুব ভালো অনুভব হয়েছে। তবে যে মানুষটার সঙ্গে তার খুব বেশি বেশ মানে অভিন্ন সম্পর্ক বাইরে থেকে মনে হবে, সেই মানুষটা গেলেন না। কেন গেলেন না? অসীম মাইতি। মানে আপনি যদি 5 মিনিট এদের দুজনকে রাখেন, তাহলে বুঝতে পারবেন দুজনের প্রতি কাদা ছোড়াছুড়ি করছে, তারপর ঠিক 15 মিনিট পরে দেখবেন আমার একসঙ্গে চলে যাচ্ছে। এই জিনিস আপনি কোথাও খুঁজে পাবেন না। আর এর সাথে দুর্দার পানির গাড়ি আছে। এবং বাঁকুড়াতে আমরা গিয়েছিলাম প্রথম ওই যে নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলন, সে সময় হলদিয়া শাখার আমি সম্পাদক ছিলাম, এই সভাপতি ছিলাম, আর অসীমবাবু ছিলেন সম্পাদক, এবং আমরা সব ট্রেনিং করে গিয়েছি। তো সেখানে গিয়ে দেখলাম যে বিষয়টা ভালো লাগে, আমাদের ভালো লাগে, তারপর থেকে পালিয়ে এসেছি এই উর্দু সব করে লাভ নেই। তো সেখানে গিয়েও দেখলাম এমন ঝগড়াঝাটি হলো, পরের দিন বিরূপ পালিয়ে এসেছে। এই যে আমার এসে আমার বন্ধু হতো, মজার ব্যাপার চলতো, এবং অমূল্য মধুর বিষয়গুলো চলছে। আর বিবেককে একটা জায়গায় আমি দেখেছি খুব দায়িত্বশীল, যেটা বলি যে মেদিনীপুর সমন্বয় সংস্থার হলদিয়া শাখার সম্পাদক আমি আছি, সহসভাপতি হিসেবে বিবেক কাজ করে গেছেন। ওখানে সভার কেউ যাওয়ার যদি লোক না থাকে, বীরেনবাবুকে আগের রাত্রে ফোন করতাম, বীরেনবাবু কেউ তুই পাচ্ছি না কাউকে, আপনি যান অন্তত সবার, আমাকে যেতেই হবে। হ্যাঁ যেতে হবে, আর কি যাবো, পৌঁছে গেছে, কোনো ব্যাপার না, কলকাতায় ঠিক পৌঁছে গেছে। মানে অন্তত একজন নির্ভরশীল মানুষ পেতাম যে ওই মানুষটা আসবে।
মিটিংয়ে আসবেন, মিটিংটা অ্যাটেন্ড করবেন, আর কেউ না আসুক। এরকম দায়িত্বশীল মানুষ আর খামখেয়ালি মানুষ। সবাই ভালো দিকটা বলেছেন। আবার তার এই যে শিল্পমন্ডল শারদীয়া সংখ্যাটা বেরোয়, 22 সালে যেটা বেরিয়েছিল, যত লেখা তার সমালোচনা করে আমাকে লিখতে দিয়েছিল। এবং সবার লেখা পড়ার মানে সমালোচনা করার পরে আমি 6টা পয়েন্ট দিয়ে বলেছিলাম আপনার পত্রিকার ডিফেক্টগুলো কোথায় আছে। খামখেয়ালি, তার কারণ আমি দেখেছি পত্রিকাতে কখনো ভুল দেখায় না। শিশিরবার যেমন খুঁটিয়ে খুঁটিয়ে ভুল দেখে, বীরেনবাবু দেখেন ভুলটা তিনি ছেড়ে দিতেন বুদ্ধের উপরে। বুদ্ধ মানে আমাদের কম্পিউটার ম্যান, সে যা করছে সেটাই একদম ঠিক, তারপর কল্পনা করতেন না। বহুবার বলেছি এখানে যে আপনারা একটা দায়িত্ব করেছিল, তার যত সম্পাদকীয় বেরিয়েছে তার উপরে সমালোচনা করতে হবে। তো সেগুলো নিয়ে পড়তে গিয়ে সত্যি সত্যি আমি দেখেছি এক একটা সম্পাদকীয় যেভাবে শুরু করেছেন কোথায় গিয়ে শেষ করে ফেলেছেন, আর বুঝতে পারতাম না যে এই জিনিসটা কি করছে। আমার এবার বলতাম আসলে তিনি যখন বক্তব্য রাখছেন, আমার সঙ্গে অনেকবার বক্তব্য রাখছেন, বিজ্ঞানকে টেনে নিয়ে আসছেন, বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে বক্তব্যকে ধরছেন, তারপরে বিষয়টা জটিল হতো। সাধারণ পাঠকের পক্ষে ওটা বোঝা সত্যি সম্ভব ছিল না। সরল করে লেখা মতো লিখতেন না সম্পাদকীয়, সেই জন্য সম্পাদকীয় দীর্ঘ হতো, দীর্ঘ স্তম্ভের এবং অনেকটা কঠিন। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না।